যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন হুমকি, হুমকি, থ্রেট। আচ্ছা, হুমকি। হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? যখন আমরা বলি জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে গত 2024 সালে, তখনও তো কারফিউ ছিল, তখনও পুলিশ ছিল, তখনও সরকার ছিল, তো তার মধ্যে তো মানুষ রাস্তায় নেমেছে, আপনার আমার মতো মানুষের রাস্তায় নেমেছে, তাই না? আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছে। তো চিরকাল তো পরিস্থিতি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে। এক তারেক রহমানের কথাই বলছিলাম, যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাই বাংলাদেশের সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য নিষেধ ছিল, নিষেধাজ্ঞা দেওয়া ছিল, কিন্তু আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সময় পরিবর্তন হয়েছে না? তো কালকে কি হবে সেটি আপনি এখন কি করে বলছেন? আপনি, হ্যাঁ, আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? আমাদের প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় সিনিয়র সাংবাদিক কলামিস্ট জয় মামুন। সাংবাদিক জয় মামুন, যে বিষয়টি আজকে আপনার সঙ্গে একটু শেয়ার করতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোন উপদেষ্টার বিরুদ্ধেই বর্তমান বিএনপি সরকার কোন ধরনের ব্যবস্থা নিল না, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম দুদিন আগে সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি সংসদে দাবি করলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যেন অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক তদন্তের ব্যবস্থা করা হয়। আমরা একই সঙ্গে দেখলাম যে ঝালকাঠির একজন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, তিনি হঠাৎ করে জামাতের রাজনীতি বন্ধের দাবি জানালেন। আবার বিপরীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইস্যুতে তারা সোনায় সোহাগা, ঐকমত্যের জায়গা থাকে। হঠাৎ করে এই ধরনের দাবি তোলার কারণ কি? দুর্নীতি তদন্ত অন্তর্বর্তী সরকারের বা জামাতের রাজনীতি বন্ধের বিষয়? আপনি শেষে যেই কথাটি বলেছেন সেটাই হচ্ছে আমার বিবেচনায় মূল কথা, যে এরা আসলে জামাত এবং বিএনপি কখনোই আলাদা কোনো সত্তা না। জামাত বিএনপি একই সত্তা বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতি আমরা বহুকাল ধরে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতির দুটি ধারা, একটি হচ্ছে আওয়ামী লীগ পন্থী এবং একটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ পন্থী, এবং সেই এন্টি আওয়ামী লীগ পন্থীর মূল নেতৃত্বে হচ্ছে বিএনপি এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগী রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদি থাকে। জামায়াতে ইসলামীও সেরকমই একটি সহযোগী সংগঠন। সময়ের প্রয়োজনে বা বাস্তবতার নিরিখে এসে এখন জামায়াত বিএনপির অপোজিশন, মানে সংসদে বিএনপির বিরুদ্ধে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বা মানি যে যদি আবার আগামীতে কখনো এরকম বাস্তবতা তৈরি হয় যে আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে ফেরত আসছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, বা আওয়ামী লীগ বিএনপি একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে রাজনীতিতে, তখন কিন্তু জামায়াত অবশ্যই বিএনপির সঙ্গেই যুক্ত হবে, বিএনপির রাজনীতির ধারার সঙ্গেই যুক্ত হবে, এবং এন্টি আওয়ামী বা আওয়ামী বিরোধী যে সত্তা রাজনীতির, সেখানেই তাদের মূল শক্তি। তারা সত্যি সত্যি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চায় না বা জামায়াতের বিপক্ষে অবস্থানও তাদের না। এই হলো বর্তমান। আচ্ছা, আর এটি এর বাইরে আপনি যে কথাটি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত, আমরা এই আপনার অনুষ্ঠানে বিভিন্ন সময় আলোচনা করেছি বা অন্যান্য আলোচনায় আমরা শুনেছি যে সরকার পতনের পরে, ক্ষমতাচ্যুতির পরে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমানের কথা আলাদা, কারণ তারা নিহত হয়েছেন। যারা জীবিত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে সবাইকে মামলা ফেস করতে হয়েছে। বলা হয়ে থাকে যে এখনকার যারা ক্ষমতায় আছে বা এই ক্ষমতার যারা পৃষ্ঠপোষক, সেই ছাত্র জনতার আন্দোলনকারী, জুলাই অভ্যুত্থানকারী, সকলেই বলে আসছিল যে আওয়ামী লীগই নাকি ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কিন্তু তাদেরই পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার, তারা বলছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বাংলাদেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে কোথাও কোনো ধরনের কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কোনো তদন্ত হয় না, কোনো অনুসন্ধান হয় না। এটি কি কল্পনা করা যায়? এবং আমরা দেখেছি যে
সংসদ সদস্য, বর্তমান সংসদের সদস্য থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন বিভিন্ন অজুহাতে। সেই মামলা আপনার নামেও কেউ মামলা করতে পারে, আমার নামে কেউ মামলা করতে পারে। প্রফেসর ইউনূস বাংলাদেশের একজন নাগরিক, তার নামেও কেউ মামলা করতে পারে। তিনি যদি নির্দোষ হন, সেটি আদালত বা প্রথমে পুলিশ প্রশাসন তদন্ত করার মধ্য দিয়ে একটা 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 পর্যায়ে আগাবে। তারপরে যদি আদালতে যায়, ভালো, আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না, এটা তো কোনো কথা হতে পারে না। এরকম তো নজিরবিহীন বাংলাদেশে এই ঘটনা। এখন কথা হচ্ছে যে কেন সরকার প্রফেসর ইউনূসের প্রতি এতটাই দায়বদ্ধ, কেন বর্তমান সরকারের প্রফেসর ইউনূসের প্রতি এতটাই কৃতজ্ঞতা যে তার বিরুদ্ধে কোনো মামলাই তারা দিবে না, কিছুই করতে দিবেন না। শুধুমাত্র ওই যে আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিচার হবে, বিএনপির আগের দুর্নীতির কথা তো মানুষ ভুলেই গিয়েছে, ফলে সেগুলি নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই। অ্যাজ ইফ বাংলাদেশে বিএনপির আমলে কোথাও কোনো দুর্নীতি হয়নি, সেগুলি বা কোনো অপরাধ ঘটেনি। তো বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে সকল অপরাধ হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অনেক অপকর্ম করে, এবং সেগুলির প্রত্যেকটিরই তদন্ত হওয়া, বিচার হওয়া মানুষের দাবি। মানুষ, তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা নিয়েছেন, সেই টাকা তো একটা মানুষের সারা জীবনের চিকিৎসার জন্য লাগার কথা না। তো এগুলি দুর্নীতি না? কেন এগুলি হয়েছে? একজন চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য, আপ্যায়ন খাওয়ার জন্য ওই যে গণভবনকে কি বানিয়েছে, চিড়িয়াখানা নাকি জুলাই চিড়িয়াখানা না জুলাই জাদুঘর, সেখানে নাস্তা খাওয়ার বিল হচ্ছে কত লক্ষ টাকা। এগুলো কত কোটি টাকা। এগুলি হাস্যকর না? এগুলি তদন্ত হওয়া উচিত না? তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও? দুই হচ্ছে, সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যদি সংসদে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে, সেটি কি কেবলমাত্র শো অফ? মানুষ তো মনে করে যে আসলে প্রফেসর ইউনূসের সরকার মূলত চালাতো তো জামায়াতেরই সরকার ছিল এটি। প্রফেসর ইউনূস তো সামনের একজন পুতুল হিসেবে ছিলেন, কিন্তু ওই সরকারের মূল চালিকা শক্তি ছিল জামায়াত ইসলামী, এবং তাদের সঙ্গে ছিল এখনকার যেটা এনসিপি বা আমাদের শিশু কিশোরদের যে দল, তারা। তো সেইখানে তারা এখন সংসদে বিরোধী দল আছে, বিরোধী দলের অংশীদার হিসেবে এনসিপি আছে। তাদেরকে এক ধরনের চাপে রাখার জন্য সালাউদ্দিন সাহেব এই কথা বলে থাকতে পারেন বলে আমার ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে সত্যি সত্যি বিএনপির সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির বিচার চায় এবং সেই বিচার করবে, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। ওই রাজনীতির কৌশলের কারণে হয়তো সালাউদ্দিন সাহেব সংসদে এই কথা বলেছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। এমনকি যদি তদন্ত বা দুর্নীতির কোনো বিষয়ে তারা কোনো ধরনের ব্যবস্থা না নেয় বা একেবারেই সহজ এক্সিট সবাই পেয়ে যান বা দিতে চান, কারণ আসলে কি, মানে আসলে সেই সরকারের এক্সটেনশন, অনেকে যদি বলে যে বর্তমান সরকার ইউনূস সরকারের এক্সটেনশন, বিষয়গুলো কিরকম? এখন এটা তো আসলে কাগজ কলমে কোনো প্রমাণ করার সুযোগ নেই। আমরা একটা মানুষকে বিচার করি বা মূল্যায়ন করি কি দিয়ে? তার কাজকর্ম দিয়ে। তো একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান বা একটা সরকার, তো এই সরকারের শুরুর দিকে ধরেন সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরে প্রথম কিছুদিন কিন্তু মনে হয়েছিল যে না, তারা এক ধরনের একটা সমতার ভিত্তিতে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, সরকারের দায়িত্ব পালন করছেন। কিন্তু যত দিন যাচ্ছে ততই তাদের চরিত্র এবং আচরণ স্পষ্ট হয়ে উঠছে যে এই সরকার আসলে এক ধরনের ইউনূস সরকারের এক্সটেনশন, এবং তাদের প্রণীত সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা, অধিকাংশ, সকল না হলে অধিকাংশ অধ্যাদেশকে আইনে পরিণত করা থেকে শুরু করে তাদের সকল কাজকর্মকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সংসদীয়ভাবে বৈধতা দেওয়া, এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ না দেওয়া, তাদের বিরুদ্ধে কোন রকম কোনো মামলা মোকদ্দমা করতে না দেওয়া দেশের মানুষের কারো ইয়াতে। এবং প্রফেসর ইউনূস সম্পর্কে, মানে কোন প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টার কারো সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য সরকারের তরফ থেকে এই প্রথম একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংসদে তাও দুটো কথা বললেন। এছাড়া তো সরকারের কেউ ওই অন্তর্বর্তী সরকারের কারো সমালোচনাও করেন না। এই যে এত বড় ঘটনা ঘটে গেল যে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে বাংলাদেশের 1.5 বছরে, এটি নিয়ে তো সংসদে তুমুল আলোচনা বিতর্ক হওয়ার কথা ছিল বা কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম যে 700 শিশু এই পর্যন্ত নিহত হলো, সেটি নিয়েও কোনো কথা নেই। হ্যাঁ, এবং সেই হামের বিষয়ে আপনি দেখেন যে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময় কিন্তু বলার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি একটু কি বলবো গা বাঁচানোর কৌশল অবলম্বন করলেও শেষ দিকে এসে কিন্তু তিনি পরিষ্কারভাবেই বলেছেন, সংসদে বলেছেন, বাইরেও বলেছেন, সাংবাদিকদেরকে বলেছেন, সচিবালয়ে বলেছেন যে
অন্তর্বর্তী সরকার সময় মতো টিকা না কেনার কারণেই টিকার ঘাটতি হয়েছে দেশে, এবং সেই কারণেই এত শত শত শিশুর, হাজার হাজার শিশুর, হাজারো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু কেউ কোনো কথা বলছে না সরকারের, এবং কেউ কোনো ধরনের উচ্চবাচ্য করছে না, বরং আপনি আমি কথা বলতে গেলেও সেটিকে পরোক্ষভাবে থামিয়ে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে এবং আমাদের উপরে নানা রকম দোষারোপ করা হচ্ছে। এবং মামলা করতে গিয়েছিলেন এই বিষয়ে একাধিক লোক, আমি একটু আগেই বললাম, সেই মামলাও নেওয়া হয়নি। তো এইসব কারণে মনে হয় যে আসলেই এই তারেক রহমানের যে সরকার, সেটি প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন। গ্লোবাল জিও পলিটিক্স এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়ে বর্তমান সরকার, না, ইউনূসের সরকার গঠিত হয়েছে, এবং তারপরে তারেক রহমানের সরকার গঠিত হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে। সেই সরকারকেও আসলে ওই যে জিও পলিটিক্যাল প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে, এবং যে যে সব ঘটনাবলী বা যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট, এটি আমার আমার বিশ্বাস আর কি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা, সাম্প্রতিক সময় বলতে 2-3 দিন আগে এনডিটিভিতে একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি নির্দিষ্টভাবে এই প্রথমবারের মতন বলেছেন যে এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসতে চান এবং তিনি মামলা মোকদ্দমা ফেস করবেন, এটা সবাই জানে। সরকার সেটিকে ওয়েলকাম না জানিয়ে আমরা দেখলাম যে মঙ্গলবার প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, হুমকি, হুমকি, থ্রেট। আচ্ছা, হুমকি, হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবং গণমাধ্যম তো তার বক্তব্য সরাসরি প্রচার করছে না, বিশ্লেষণ করা হচ্ছে। আর যেটি প্রথমে বলছিলাম যে ওয়েলকাম না জানিয়ে তার বক্তব্য প্রচার করা যাবে না, আপনি যদি একটু পুরোপুরি বলেন আর কি বলতে আসলে। আচ্ছা শোনেন পান্না, বাংলাদেশের রাজনীতি খুব, কি বলবো আমি, এক ধরনের, এক কথায় বলতে গেলে নোংরা পর্যায়ের রাজনীতি। যেমন এই যে আজকে যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, আপনি আমি দীর্ঘকাল সাংবাদিকতা করি বাংলাদেশে বা করেছি, তারেক রহমানের বক্তব্য প্রচারের উপরেও কিন্তু একসময় নিষেধাজ্ঞা ছিল। 2015 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 2015 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট বিকাল পর্যন্ত, মানে শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তিনি কোনো সভা সমাবেশে গেলে, সেটি লন্ডনে হোক বা পৃথিবীর যেখানেই হোক, সেই বক্তব্য, সেই ছবি প্রচার করা যাবে না। এমনকি ফেসবুক, ইউটিউবেও কেউ তার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নজির বাংলাদেশে আছে। তো এটি তো খুবই একটি ব্যাড কালচার, একটা খারাপ উদাহরণ, খারাপ দৃষ্টান্ত, খারাপ সংস্কৃতি রাজনীতির। এবং সেই শেখ হাসিনার সরকারের সেই খারাপ দৃষ্টান্তটি হুবহু কপি করেছে বর্তমান সরকার। এখন তারা বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে প্রচার না করলে দেশের মানুষ জানতে পারবে না যে উনি কি বলছেন না বলছেন। এটা কোন দুনিয়াতে আমরা বাস করি? শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিয়ে তারা কি তারেক রহমানের কথাবার্তা শোনার থেকে দেশের মানুষকে বিরত রাখতে পেরেছিলেন? তারেক রহমান আমরা প্রচার করেছিলাম, হ্যাঁ, ইয়ে না, আমরা বলেছি, কিন্তু আমরা তো টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারিনি, কারণ আইনগতভাবে আদালত থেকে হচ্ছে না তো। হ্যাঁ, এখন কোথাও হচ্ছে না। কিন্তু তাই বলে কি শেখ হাসিনা কি বলছেন, কবে কি বলছেন, কবে কাকে কোথায় কি নির্দেশ দিচ্ছেন, কি অনুরোধ করছেন বা কি ঘোষণা দিচ্ছেন, সবই তো মানুষ জানতে পারছে। তাহলে এই যে একটা লোক দেখানো হাস্যকর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার তো কোনো মানে হয় না। আর জাহেদ সাহেব উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, সেজন্য তিনি ওই বিষয়ে কোনো কথা বলবেন না। তো এটা তো খুবই মানে চরম হাস্যকর একটা বিষয়। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে আসবেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না সেটি বড় কথা না। বাংলাদেশের একজন নাগরিক যদি বাংলাদেশে আসতে চান বিদেশে থাকা অবস্থায়, তাকে তো আটকানোর কোনো উপায় নেই। তাকে আটকানোর উপায় হচ্ছে যে তিনি যদি অপরাধী হন, তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি দণ্ডিত হন, তাহলে দেশে আসার পরে তার সেই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করা যাবে, তাকে কারাগারে নেওয়া যাবে। কিন্তু দেশে আসতে পারবেন না, এটা তো হতে পারে না। ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যদি দেশে আসার ঘোষণা দিয়ে থাকেন এবং তিনি আসতে চান, তাহলে তিনি অবশ্যই আসবেন। তাকে আটকানোর তো ক্ষমতা সরকারের নেই। সরকারের এই বিচারিতাকে আমরা একদিকে বলছে ভারত সরকারের উদ্দেশ্যে ভারবার নোট পাঠাচ্ছে, নানান ধরনের নোট পাঠাচ্ছে, আবেদন জানাচ্ছে, অনুরোধ করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। সেই আসামি, আমরা যদি আইনের দৃষ্টিতেই বলি যে হত্যা মামলার আসামি বা দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যখন নিজে ফিরে আসতে চাইছেন, সরকার স্বাভাবিকভাবেই তো ওয়েলকাম জানাবে, হ্যাঁ আসুন।
আচ্ছা, সরকারকে আমরা এখান থেকে আপনার ভালো মনে দর্শকরা পরিচালনা করছে। আপনার মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে বা দর্শকদের মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা টেলিভিশনে, এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে তারা যেসব কথাবার্তা বলেছেন তার অধিকাংশই ছিল বেগ, মানে আনুষ্ঠানিকভাবে কোনো ফেরত চাওয়ার সুযোগ এখনো পর্যন্ত বাংলাদেশ জানায়নি। কিছু চিঠিপত্র তারা দিয়েছে লোক দেখানোর জন্য, এবং সেই চিঠিপত্র কোথায় পড়ে আছে তার কোনো খবর নাই। ভারত এ বিষয়ে কর্ণপাতই করেনি। এখন সরকার চায় কি, আমি আমি এই সরকারের আলোচনায় যদি আসি, তারা কি চায়? তারা একটা মানুষের কাছে একটা পপুলাস আলোচনা চায়, যে একটা দেখাতে চায় যে হ্যাঁ আমরা শেখ হাসিনা আমাদের দেশের বিরাট অপরাধী এবং আমরা তিনি ভারতে পলাতক, অ্যাজ ইফ শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে রাষ্ট্রীয় প্লেনে করে ভারতে রেখে আসা হলো, এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সামরিক আরো লোকজন তার সঙ্গে ছিলেন। তো সেখানে এটিকে তো পালানো বলারই সুযোগ নেই।